আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। তো আমাদের কোর্স মডিউলটা যেভাবে সাজানো হয়েছে, আমাদের হচ্ছে 10টা ক্লাস হয়ে গেলে পরে আমাদের মিড টার্ম এক্সাম হয়। তো তার মানে হচ্ছে আজকে ক্লাসটা হয়ে গেলে পরে নেক্সট যে ক্লাসটা থাকবে আপনাদের, সেখানে হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সাম কিরকম হবে, কোয়েশ্চেনের প্যাটার্ন কি, তারপর হচ্ছে কত মার্কস, এই সমস্ত ব্রিফিংটা আমি এখন দিব। সবাই কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে আমার কাছ থেকে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? তো এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, আমি কি বলছি সেটা মন দিয়ে শুনবেন। তো আপনাদের যে মিড টার্ম এক্সামটা হবে, এটা জাস্ট একটা সেলফ ইভালুয়েশনের মতো। আপনারা এই বিগত 10টা ক্লাসে কি কি শিখেছেন বা কতটুকু প্রোগ্রেস করেছেন, এটাকে নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আপনাদের এই মিড টার্ম এক্সামের উপর সার্টিফিকেশনটা নির্ভর করে না। আমাদের কোর্স শেষে কোর্স ফাইনাল এক্সাম হয়। ওই কোর্স ফাইনাল এক্সামের উপর ডিপেন্ড করে যে কারা সার্টিফিকেট পাবে কারা পাবে না। এই ডিসিশনটা হচ্ছে অফিস নেয় বা ম্যানেজমেন্ট নিয়ে থাকে। তো মিড টার্ম এক্সামটা হচ্ছে জাস্ট আপনাদের কে একটু বিগত ক্লাসগুলো একটু রিভিশন করানো বা রিওয়াইন্ড করানোর জন্য, বা হচ্ছে আপনারা এতদিনে কতটুকু শিখেছেন তার একটা মূল্যায়ন করার জন্য হচ্ছে মিড টার্ম এক্সামটা হয়ে থাকে। আর মিড টার্ম এক্সাম হয়ে গেলে পরে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে হচ্ছে ইন করব। আপনাদের 11তম ক্লাস থেকে হচ্ছে আমরা মার্কেট প্লেসে হচ্ছে মার্কেট প্লেসে ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে? তো এখন চ্যাট বক্সে কাউকে কিছু লিখতে না করেছি, আমি নিষেধ করেছি। আপনাদের কোনো কিছু জানার থাকলে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। এখন আমি কি বলছি সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা একটু মন দিয়ে শুনেন। এরপর প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। তো মিড টার্ম এক্সামটা আপনাদের যেমন হচ্ছে জুমে ক্লাস হয়, তো সেদিন আর জুমে ক্লাস হবে না। আপনাদের হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে হচ্ছে নোটিশ দিয়ে দিব আমি। নোটিশের মধ্যে হচ্ছে কোয়েশ্চেনের লিঙ্কটা থাকবে। মানে গুগল ড্রাইভের প্রশ্নপত্রের লিঙ্কটা আমি হচ্ছে নোটিশের মধ্যে দিয়ে দিব। সেদিন জুমে ক্লাস হবে না। তো আপনারা হচ্ছে রাত 9টায়, আমি 9টা বাজার 5 মিনিট আগে হচ্ছে গ্রুপে নোটিশটা দিব। 9টা থেকে হচ্ছে টাইমিংটা শুরু হবে। 9টা থেকে হচ্ছে আপনারা রাত 12টা পর্যন্ত। ঠিক আছে? রাত 12টা পর্যন্ত টাইম থাকবে। নোটিশটা হচ্ছে গ্রুপে রাত 9টা থেকে 12টা পর্যন্ত থাকবে, রাত 12টা পর্যন্ত থাকবে। তো মিড টার্ম এক্সামের টাইমিং হচ্ছে 50 মিনিটস, 50 মিনিটের এক্সাম হবে। আম, আর আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, মিড টার্ম এক্সামের ফুল মার্কস হচ্ছে 50 মার্কস। 50 মার্কসের একটা এক্সাম হবে, টাইম হচ্ছে 40 মিনিটস। 40 মিনিট টাইমিং এর মধ্যে হচ্ছে শেষ করবেন। তো আর পাশ করতে হলে পেতে হবে হচ্ছে 35। আপনাদের এখানে থাকবে 25টা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, মানে 4টা অপশন থাকবে। আর হচ্ছে 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য 5 5 করে 25 মার্কস, আর 25টা এমসিকিউর জন্য 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম। টাইম কিন্তু 40 মিনিটস। যে যখন হচ্ছে লিঙ্কটা ওপেন করবেন তখন থেকে তার টাইমিংটা শুরু হবে। ঠিক আছে? আমি 9টা বাজার 5 মিনিট আগে হচ্ছে গ্রুপে দিয়ে দিব, কিন্তু আপনি যদি 11টার সময় লিঙ্কটা ওপেন করেন, 11টা 40-এ হচ্ছে আপনার টাইমিংটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের রাত 9টা থেকে 11টা, সরি 12টা পর্যন্ত যার যার কনভেনিয়েন্ট টাইমে আপনারা হচ্ছে এক্সামটা দিবেন, 40 মিনিটস টাইম হাতে রেখে। এক্সামে বসার জন্য আপনাদের সবার স্টুডেন্ট আইডিটা লাগবে। ওখানে নাম আর স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার, যেটা যেটা অ্যাডমিশনের সময় আপনাদেরকে দেওয়া হয়েছিল, ওইটা লিখবেন। ঠিক আছে? শুরুতে নাম, রোল নাম্বারটা লিখবেন। এরপর হচ্ছে এমসিকিউটা পাবেন, আর নিচের দিকে হচ্ছে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, সেগুলোর অ্যান্সার করবেন। তো
অনেকে হয়তো বা বলবে আপু রোল নাম্বার পাইনি, হারিয়ে গেছে, ভুলে গেছি, এরকম নানান ধরনের কোয়েশ্চেন আমাকে করবেন আমি জানি। যাদের এই প্রবলেমগুলো আছে আপনারা নেক্সট ক্লাসের আগে অবশ্যই অফিসে যোগাযোগ করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। আর নতুবা আপনাদের এসএমএস গুলো চেক করবেন, যখন অ্যাডমিশনের সময় আপনাদেরকে এসএমএস গুলো করা হয়েছিল অফিস থেকে, সেখানে রোল নাম্বারটা দেওয়া হয়েছিল। যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, আপনারা অফিস থেকে অবশ্যই রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। এটা আপনাদের লাগবে, একদম হচ্ছে আপনাদের কোর্স ফাইনাল এক্সাম যখন হবে তখনও হচ্ছে রোল নাম্বারটা আপনাদের লাগবে। ঠিক আছে? তো এটা অবশ্যই কালেক্ট করে নেবেন। আর ইন কেস যদি না পারেন, আহ, ওখানে হচ্ছে কিছু একটা নাম্বার লিখে আপনাকে সাবমিট করতে হবে, এটা রিকোয়ার্ড, হ্যাঁ। নতুবা আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। তো ওখানে যে কোয়েশ্চেন গুলো থাকবে সবগুলো রিকোয়ার্ড থাকবে, বা অবশ্যই আপনাকে ওখানে অ্যান্সার করতে হবে। আপনি যদি কোনো অ্যান্সার নাও পারেন, ওখানে কিছু একটা লিখে দিতে হবে। ঠিক আছে? না লিখে দিলে, কিছু ওয়ার্ড ওখানে না লেখা থাকলে ওটা সাবমিট হবে না। সবগুলো প্রশ্নই রিকোয়ার্ড ওখানে। তো 25টা এমসিকিউর জন্য 25 মার্কস যেটা, সেটা আপনারা হচ্ছে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ইয়ে করবেন, সিলেক্ট করে দেবেন। আর 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে নিচের দিকে, সেগুলো খুবই শর্ট কোয়েশ্চেন। ওখানে 5 মার্কসের জন্য যে আপনাদেরকে একদম অনেক বড় করে একদম খুব মানে ডিটেইলে লিখতে হবে ওই রকম কিছু না। ওখানে যে কোয়েশ্চেনটা করেছে ওটা টু দা পয়েন্টে শুধু অ্যান্সারটা লিখলেই আপনারা ওখানে ফুল মার্কসটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওখানে যেটা জানতে চাইবে ওইটাই হচ্ছে আপনারা সঠিকভাবে লিখে দিবেন। আর এখানে তারপর হচ্ছে লিখে 40 মিনিট টাইমিং এর মধ্যে হচ্ছে কোয়েশ্চেন পেপারটা সাবমিট করবেন। সাবমিট করার পর ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পারবেন। আচ্ছা, সাবমিট করার পর আপনাকে আরেকবার জিজ্ঞেস করতে পারে যে অ্যানাদার সাবমিশন আপনি চাইছেন কিনা। ঠিক আছে? অ্যানাদার সাবমিশন চাইছেন কিনা এরকম জানতে চাইতে পারে। তো আরেকবার সাবমিট করার প্রয়োজন নেই, এটা একবার সাবমিট করলে এটা সাবমিট হয়ে যায় পেপারটা। আপনারা ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর একটা অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আপনি এইমাত্র যে অ্যান্সার শিটটা সাবমিট করেছেন সেটা আপনার সামনে চলে আসবে। তো সেখানে হচ্ছে যে 25টা এমসিকিউ থাকবে ওটার যে সঠিক উত্তরটা আপনি যতগুলো অ্যান্সার হচ্ছে সঠিক হয়েছে সেটাই দেখাবে, যেটা ইনকারেক্ট হয়েছে বা ভুল হয়েছে সেটাও দেখাবে। তো আপনারা ওখানে মার্কসটা কাউন্ট করে নেবেন। এরপর যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে সবাই কেয়ারফুলি শুনবেন। এখন চ্যাট বক্সে কাউকে লিখতে আমি নিষেধ করেছি, আমি তো বলছি, একটু ধৈর্য ধরে শুনেন আমার কথাগুলো। আপনারা কি ধরনের কোয়েশ্চেন করতে পারেন সবগুলো আমার জানা আছে তো। তো 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে, নিচের দিকে 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে, আপনারা যখন আপনাদের অ্যান্সার শিটটা ওপেন করবেন সেখানে দেখবেন যে সবার মানে অ্যান্সারটা ক্রস দেখাচ্ছে বা ইনকারেক্ট দেখাচ্ছে। ঠিক আছে? তো অনেকেই বলবেন যে আপু আমি তো অ্যান্সারটা সঠিক লিখেছি, তা আমারটা এটা কেন কেটে দিল বা এটা কেন ইনকারেক্ট দেখাচ্ছে। তো এটার কারণটা কি সেটা আমি বলছি। এটার কারণটা হচ্ছে, এটা যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এখানে অ্যান্সারটা যেভাবে সেট করে দিয়েছি বা যিনি কোয়েশ্চেনটা করেছেন উনি অ্যান্সারটা যেভাবে লিখে এখানে সেট করে দিয়েছেন, হুবহু যদি ওইটার মতো লেখাটা না পায়, তো যেহেতু এটা একটা মেশিন বা কম্পিউটার, সে হচ্ছে এটা রিড করতে পারে না বা পড়তে পারে না। তো তার জন্য সে ভাবে যে এটা ইনকারেক্ট একটা অ্যান্সার। ঠিক আছে? এখন এখানে অনেকেই আছেন যাদের আমাদের লেখার স্টাইল ভিন্ন। আহ, ধরুন কোন একটা বিষয় যে পয়েন্ট আকারে লেখার কথা, সেটা অনেকে আছে যে কমা দিয়ে পাশাপাশি লিখেছি। আবার কেউ আছে যে 1 2 3 4 এরকম নাম্বার দিয়ে হচ্ছে নিচে নিচে লিখেছি। বা অনেকে আছে ABCD এভাবে হচ্ছে আহ বিভিন্ন মার্ক করে হচ্ছে পয়েন্ট আকারে লিখেছি। তো এত অ্যান্সার, এত ধরনের এত প্যাটার্নের অ্যান্সার তো এখানে সেট করা সম্ভব না। তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা সঠিক উত্তর সেটাই এখানে সেট করা হয়েছে। তো হুবহু হচ্ছে এখানে ওই লেখাটার মতো না পেলে, তো মেশিন যেহেতু রিড করতে পারে না, এটাকে ইনকারেক্ট মনে করে এটাকে কেটে দেয়। তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই বা ওরিড হওয়ারও কিছু নাই। আপনার অ্যান্সারটা যদি সঠিক হয়, ঠিক আছে, এখন লেখার স্টাইলের কারণে বা স্পেলিং মিস্টেক হতে পারে বা পাংচুয়েশন মার্ক যেখানে দেওয়ার কথা, যেমন কমা ফুল স্টপ যেখানে দেওয়ার কথা সেখানে আপনি দেননি,
এইসব ভুলের কারণে যদি ইনকারেক্ট এটা হিসেবে এটাকে হচ্ছে ক্রস দিয়ে দেয় বা কেটে দেয়, আপনারা এটাকে, এই মার্কসটাকে কাউন্ট করে নেবেন যদি আপনার অ্যান্সারটা সঠিক হয়। ঠিক আছে? তো আপাতত আমি স্পেলিং মিস্টেক, তারপর হচ্ছে পাংচুয়েশন মার্কস, মার্কস বা ক্যাপিটালাইজেশনের যে মিস্টেকগুলো, আম, বা হচ্ছে যে এই যে পয়েন্ট আকারে লেখা বা লেখার স্টাইলের জন্য যেই আম, মানে ভুলগুলো, এগুলোকে আমি এখন এই মিড টার্ম এক্সামে ওভারলুক করছি। ঠিক আছে? এটাকে ওভারলুক করে দিলাম। আপনারা যদি অ্যান্সারটা সঠিক লেখেন, তাহলে ওই 5টা কোয়েশ্চেনের জন্য যে 25 মার্কস আছে সেটাও, সেই মার্কসটা আপনারা কাউন্ট করে নেবেন। ঠিক আছে? তো এই যে এমসিকিউ 25 মার্কস থেকে যে যে কয়টা আপনাদের সঠিক হয়েছে সেটা কাউন্ট করবেন, আর 5টা শর্ট কোয়েশ্চেনের 25 মার্কস থেকে যে কয়টা হয়েছে সেটা কাউন্ট করে নেবেন। তো ইন টোটাল আপনার যে মার্কসটা সেটাই আপনার হচ্ছে ফাইনাল স্কোর হবে। আর পাস মার্কস তো 35, সেটা বলেই দিলাম। তো কোয়েশ্চেন ইংলিশে হবে, অ্যান্সারও ইংলিশে লিখতে হবে। ঠিক আছে? আর যেহেতু আজকে কি বার, আজকে শনিবার, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সোমবারে। তো ইনশাল্লাহ সোমবার রাত 9টা বাজার 5 মিনিট আগে হচ্ছে আমি গ্রুপে নোটিশটা দিয়ে দিব। সেদিন আর জুমে ক্লাস হবে না। ঠিক আছে? জুমে কোনো ক্লাস হবে না। নোটিশ দিয়ে দিব। নোটিশ রাত 9টা থেকে 12টা পর্যন্ত গ্রুপে থাকবে। এই সময়ের ভিতরে 40 মিনিট সময় হাতে রেখে আপনারা যে কোনো টাইমে হচ্ছে লিংকে ক্লিক করে দিবেন, এক্সাম দিবেন। এক্সাম দিয়ে অ্যান্সার শিট সাবমিট করে যার যার রেজাল্টটা দেখে নেবেন। এটা আমি চেক করব না। ঠিক আছে? এটা সেলফ ইভালুয়েশন একটা এক্সাম, নিজেকে নিজে মূল্যায়ন করবেন। সিলেবাস হচ্ছে বিগত যে 10টা ক্লাসে যা যা কিছু শেখানো হয়েছে এগুলোর ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে? এখান থেকে কোয়েশ্চেন থাকবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, বা টেকনোলজি নিয়েও প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? তো নেক্সট সোমবার, ইনশাল্লাহ নেক্সট সোমবার রাত 9টা থেকে আপনাদের মিড টার্ম এক্সাম শুরু হবে। আর এই তো, আরেকটা কি যেন বলতে চাচ্ছিলাম। ঠিক আছে। তো এরপরে ইনশাল্লাহ আমরা হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ বুধবার থেকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর কি যেন বলতে নিয়েছিলাম, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, পরে মনে আসলে বলবো। তো আজকের যে ক্লাসটা আছে, 10ম ক্লাস, আজকের ক্লাসটা একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। আজকে আমরা হচ্ছে এসইওর ইন্ট্রো, এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি শুধু বকবক করে যাব, আপনারা শুনবেন। তবে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনাদের মিড টার্মের অনেক কোয়েশ্চেন আজকের ক্লাসের উপর বেস করে থাকতে পারে। ঠিক আছে? তো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর কোয়েশ্চেন নিয়ে কারো, সরি, এক্সাম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা চ্যাট বক্সে একটু দ্রুত লিখে ফেলেন। ইয়েস অথবা নো লেখেন, দ্রুত সবাই। ক্লিয়ার কিনা বিষয়টা আপনাদের কাছে? আচ্ছা, আমি প্রশ্নটা ঠিকভাবে করি। ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট। এক্সাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? ইয়েস অথবা নো লেখেন। বুঝতে পেরেছেন তো সবকিছু? রেকর্ড করা আছে, যারা এইমাত্র জয়েন করেছেন রেকর্ডিংটা দেখে নেবেন। এখন তো আমিও আবার এই 20 মিনিট তো আবার নষ্ট করতে পারি না। আচ্ছা, 2জন না 3জন শুধু ইয়েস লিখেছে, বাকি সবাই নো লিখেছে। আমি একটু শুনবো ওদের প্রশ্নগুলো কি। এমডি আবু ইউসুফ, মাইক্রোফোন দ্রুত আনমিউট করবেন। মাইক্রোফোন দ্রুত আনমিউট করতে হবে, এখন ক্লাস শুরু করব আমি। প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলতে হবে, টাইম নষ্ট করা যাবে না। এমডি আবু ইউসুফ।
শাহ কামরুল ইসলাম, আপনার কি প্রশ্ন চ্যাট বক্সে লেখেন দ্রুত। আবু ইউসুফ। কামরুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন। শাহ কামরুল ইসলাম। শুনতে পাই না। শুনতে পাচ্ছি না আপনাকে আমি। ফয়সাল তপন। ফয়সাল তপন। এরা কি শুধু শুধু ইয়েস লিখেছে নাকি, প্রশ্ন না বুঝেই? মাইক্রোফোন নাই, প্রশ্ন তো চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, অযথাই আপনারা আমার সময় নষ্ট করছেন। ঠিক আছে, যাদের হচ্ছে আহ, আহ, বুঝতে সমস্যা হয়েছে রেকর্ডিংটা বারবার করে শুনবেন। ঠিক আছে, রেকর্ডিং ভালো ভালো মতো শুনে নেবেন। মার্কস ডিস্ট্রিবিউশন অনেকবার বলা হয়েছে, রেকর্ডিং ভালো মতো শুনবেন। প্রশ্ন না থাকলে ইয়েস কেন লিখেছেন? আমি বলেছি যে যাদের প্রশ্ন আছে তারা ইয়েস লিখতে। আগে ভালো মতো শুনবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা নিব। তো এসইওর একদম যেটা বেসিক ধারণা বা প্রাথমিক ধারণা সেটা আজকে ইনশাল্লাহ আমরা পাবো। তো এসইও এটা একটা অ্যাব্রিভিয়েশন। এর ইলাবোরেশন বা পূর্ণ রূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিনটা কি? আমরা গুগল ব্যবহার করি না? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমরা বিং ব্যবহার করি, বিং একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এছাড়া আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটকেও হচ্ছে সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করে থাকি। যেমন ইউটিউবকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করে থাকি, আমাদের কোনো ইনফরমেশন জানার থাকলে আমরা ইউটিউবে সার্চ করি, তাই না? তারপর ফেসবুকে সার্চ করি। তো এসইওটা হচ্ছে, ধরুন আপনি আপনার নিজের বা আপনার একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট হচ্ছে ডেভেলপ করে বা ডিজাইন করে আপনি পাবলিশ করলেন। ঠিক আছে, এটা হতে পারে কোনো ফ্যাশন রিলেভেন্ট কোনো একটা ওয়েবসাইট, প্রোডাক্ট ওয়েবসাইট হতে পারে, ব্লগ সাইট হতে পারে, এরকম যে কোনো ধরনের একটা ওয়েবসাইট হচ্ছে আপনি কি করলেন, ডিজাইন করে ডেভেলপ করে পাবলিশ করলেন। এরপর ধরুন একজন সার্চার যখন গুগলে গিয়ে, আমি গুগল দিয়ে বোঝাচ্ছি, এটা যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, গুগলে গিয়ে সার্চ করলো, কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলো। যেমন ধরুন আপনার একটা প্রোডাক্ট হচ্ছে, আপনি হচ্ছে ফুটওয়্যার সেল করেন বা জুতা শুজ, যেটা জুতা হচ্ছে সেল করেন, বা এই ধরনের জুতার একটা প্রোডাক্ট, এটার একটা ওয়েবসাইট আপনার আছে। তো কেউ কি করলো, গুগলে গিয়ে সার্চ করলো যে বেস্ট ফুটওয়্যার ইন বাংলাদেশ বা বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ, এই ধরনের কিছু কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করলো। এই সার্চ করার পরে সার্চ ইঞ্জিন কি করে, কতগুলো রেজাল্ট তো শো করে, তাই না? অনেকগুলো পেজ হচ্ছে শো করে থাকে। তো
যেই প্রক্রিয়াটার মাধ্যমে আপনার এই ওয়েবসাইটটাকে আপনি ওই নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে যখন র্যাঙ্কে নিয়ে আসেন বা সার্চ ইঞ্জিনে যখন এটা ভিজিবল হয় বা একদম টপে দেখায়, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। আমরা হচ্ছে মুষ্টিমেয় কিছু সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। তো আমরা দেখি কি কি সার্চ ইঞ্জিন আছে। ভ্যারিয়াস সার্চ ইঞ্জিন লিখে সার্চ করি। এই যে আমি কিছু কিওয়ার্ড লিখছি না, এই যে ভ্যারিয়াস সার্চ ইঞ্জিন লিখে আমি কি করলাম, সার্চ দিলাম। এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, এগুলো কি, এগুলোকে কি বলে? বলুন, এগুলোকে কি বলে? কে বলতে পারবে? আমি এখানে যে লিখলাম ভ্যারিয়াস সার্চ ইঞ্জিন, এগুলোকে কিওয়ার্ড বলা হয়। ঠিক আছে, মানে যেই সব ওয়ার্ডগুলো লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় এগুলোকে কিওয়ার্ড বলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখানে যে টপ 10 সার্চ ইঞ্জিনস বা টপ 50 সার্চ ইঞ্জিনস দেখি, সার্চ করে দেখি। তো এখানে দেখেন টপ 10 সার্চ ইঞ্জিনস দেখাচ্ছে। যেমন গুগল, গুগল টপে আছে, তারপর বিং আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, ডাকডাকগো, বাইজু, ask.com, নেইভার, ইকোশিয়া। এখানে আরো আছে। আমরা যদি এটাকে ড্রপ ডাউন করি তাহলে দেখেন কত রকমের সার্চ ইঞ্জিন আছে দুনিয়াতে, তাই না? আমরা কি করি, শুধুমাত্র গুগলটা বেশি ব্যবহার করি, বিংটা ব্যবহার করি, ইয়াহুটা ব্যবহার করি। এছাড়া আরো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন কিন্তু আছে। ঠিক আছে। তো এই যে দেখেন আমি কি লিখলাম, যে টপ 10 সার্চ ইঞ্জিনস লিখে সার্চ করার পরে এখানে দেখেন কিছু রেজাল্ট শো করেছে না? এই যে দেখেন টপ 10 সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু একটা ব্লগ সাইট, রিলায়েবল সফট ডট নেট। এটা কিন্তু একটা ব্লগ সাইট। ঠিক আছে। তো এই যে টপ 10 সার্চ ইঞ্জিন, এই কিওয়ার্ড গুলো কিন্তু তাদের এই ওয়েবসাইটটা যখন ওরা কন্টেন্ট তৈরি করেছে বা অন পেজ এসইও যখন করেছে, তখন এই কিওয়ার্ড গুলো কিন্তু তারা ব্যবহার করেছে। আরো কিছু বিষয় আছে, শুধুমাত্র অন পেজ এসইও না, এখানে আর একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে এখানে আরো অনেক বিষয় কাজ করে। তো আমি এটা বোঝানোর সুবিধার্থে বলছি যে দেখেন আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে, একটা সার্চ ইঞ্জিনে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আমাকে এখানে অনেকগুলো রেজাল্ট শো করছে, তাই না? আরো যদি নিচে যাই আমরা আরো দেখতে পাবো, এগুলো এক একটা ব্লগ সাইট কিন্তু। ঠিক আছে, গিগস ফর গিগস, তারপর স্ট্যান ভ্যানচিওর্স। আরো যদি যাই, এখানে অনেক পেজ আমরা দেখতে পাবো। ঠিক আছে, সিমোরে গেলে আরো আমরা পেয়ে যাব। তো এই যে কোনো কিওয়ার্ড লেখার পরে এই যে সার্চ ইঞ্জিনে যে এগুলো র্যাঙ্ক করলো বা ফার্স্ট পেজে শো করছে, তাই না? ফার্স্ট পেজে শো করছে বা একদম টপে যে চলে আসলো, এই যে বিষয়টা কিভাবে ওরা হচ্ছে এরকম টপে ওদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসলো, এই প্রসেসটাই মূলত এসইও। এই প্রসেসটাকে এসইও বলা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। ঠিক আছে। তো আমরা আজকে দেখবো যে সার্চ ইঞ্জিন মানে এসইও কত টাইপসের হয় বা এর ক্লাসিফিকেশন গুলো কি, সেটা একটু দেখি। তা আমি এই ব্লগ সাইটটা থেকে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন। মিলিয়া মার্কেটিং লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আর লিংক যদি চান আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, তো এখানে এসইও কে বিভিন্ন ভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে বা বিভিন্ন টাইপসের কিন্তু এসইও আছে। তো ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও হচ্ছে 4 টাইপস। সবাই একটু কেয়ারফুলি শুনবেন। ইথিক্যালি বা নৈতিকতার দিক থেকে বা বাই এথিক্স এসইও হচ্ছে 4 টাইপসের বা 4 প্রকারের। শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগল যা কিছু রিকমান্ড করে বা একটা সার্চ ইঞ্জিন যা কিছু রিকমান্ড করে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ফলো করে
যেই এসইওটা করা করা হয়ে থাকে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। তো এখানে আমরা পড়ি কি লিখেছে, যে it doesn't take too much to know that white hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO, has to do with everything that helps your website rank without getting in trouble with SERPs. এই যে একটা টার্ম দেখেন, SERPs, 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 এর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলা হয় সার্পস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে কি, এই যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, সার্চ করার পর অনেকগুলো পেজ দেখায় না আমাদেরকে। ঠিক আছে, বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, আমার এখানে মানে অনেকগুলো পেজ একসাথে ওপেন করা। এই যে দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পেজ, আমরা এখন যেখানে আছি এটা কি ফার্স্ট পেজ। এরপর আমরা যখন নিচে স্ক্রল করি, দেখেন এখানে নিচে স্ক্রল করলে এই যে গুগলের পরে 1 2 3 4 আরো লেখা আসে না? দেখ, এই যে এই যে 1 2 3 4 5 6 7 8 10টা পেজ দেখায়, এরপর নেক্সটে গেলে আরো পেজ আসবে। এই পেজগুলোকেই সংক্ষেপে বলা হয় সার্পস বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। ঠিক আছে, তো এই যে এই টার্মটা, তো দ্যাটস ওয়াই অল কোম্পানিজ প্র্যাকটিস হোয়াইট হ্যাট এসইও টু রেইজ দ্য র্যাঙ্কস অফ দেয়ার ওয়েবসাইট ইন সার্চ রেজাল্টস। ঠিক আছে, তো আমি যে কথাটা বললাম সেটাই বলছে যে হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে কি সবচাইতে ভালো, দ্য বেস্ট অ্যান্ড টাইটেস্ট ওয়ে টু কন্ডাক্ট এসইও। এটা কি করে, গুগল যা কিছু রিকমেন্ড করে এর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ফলো করে দেন হচ্ছে এটা করা হয়। এই যে এখানে লিখেছে দেখেন, হোয়াইট হ্যাট টেকনিক্স আর গুগলস রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। একটা ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে র্যাঙ্ক করানোর জন্য গুগল যা কিছু রিকমেন্ড করে বা যেসব রুলস গুলো গুগল বলে দিয়েছে, সেই সমস্ত কিছু কি করা হয় মেনে চলে এই এসইওটা করা হয়। By doing this, you are getting on Google's good books. It helps you to better promote your business online without any form of negativity. তো এটা কি করে, আমাদের যে অনলাইন বিজনেসটা আছে এটাকে প্রমোট করতে এটা হেল্প করে, পাশাপাশি কোনো ধরনের নেগেটিভিটি ছাড়াই এটা কি করে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করিয়ে দেয়। তো হোয়াইট হ্যাট টেকনিকগুলো কি কি সেটা আমরা একটু দেখি। শুরুতে হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। আপনি যে ওয়েবসাইটে যে টেক্সট কন্টেন্ট গুলো দিবেন সেগুলো যেন হাইয়েস্ট কোয়ালিটির হয়। ঠিক আছে, লো কোয়ালিটির টেক্সট কন্টেন্ট দিয়ে আপনি যদি হচ্ছে এক্সপেক্ট করেন যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, সেটা তো কি বলবো, সেটা তো অবশ্যই ইয়ে হবে না। তো আপনার এখানে টেক্সট কন্টেন্ট গুলো হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটির হতে হবে। ক্রিয়েটিভ ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ইউজার যারা আছে তারা যেন খুব সহজে এটাকে ইউজ করতে পারে, সে কারণে এটাকে ইউজার ফ্রেন্ডলি করতে হবে। তারপর কি, শেয়ারিং ইওর পেজ লিংক অন সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা হচ্ছে পেজের লিংকটা শেয়ার করব যাতে করে আমরা অনেক বেশি ট্রাফিক পেতে পারি। তো কিভাবে হচ্ছে হাইপার লিংক করতে হয় বা পেজ লিংক আমরা হচ্ছে একটা ওয়ার্ডের নিচে বা একটা লাইনের নিচে হচ্ছে হাইড করতে পারি, সেটা আপনাদেরকে দেখানো হয়েছে, মনে আছে কিনা বলুন তো, কোথায় দেখিয়েছি? বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমরা পেজের লিংকটা শেয়ার করতে পারি বা হাইপার লিংক করেও হচ্ছে শেয়ার করতে পারি। কার মনে আছে? লিঙ্কডইনে, হ্যাঁ, লিঙ্কডইনে যখন আর্টিকেল রাইটিং শিখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আমরা হাইপার লিংক করে আমাদের হচ্ছে লিঙ্কগুলোকে শেয়ার করতে পারি। কাউসার ভাই, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে অপটিমাইজিং এইচটিএমএল, এটা হচ্ছে কোডিং এর একটু বিষয় আছে, এটা আমাদের আপাতত না বুঝলেও চলবে। তো হোয়াইট হ্যাট এসইও টেকনিকগুলো কি কি সেটা আমরা দেখে নিলাম। এরপর আসি হচ্ছে 2 নাম্বার, এটার নাম হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও।
তো ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিট। হোয়াইট হ্যাট এসইওতে গুগল যা কিছু রিকমেন্ড করে বা হচ্ছে যত ধরনের গাইডলাইন বা রুলস গুলো আছে সবগুলো ফলো করা হয়। আর ব্ল্যাক হ্যাটে হচ্ছে তার উল্টোটা, গুগল যা কিছু রিকমেন্ড করে তার কোনো কিছু ফলো করা হয় না। ঠিক আছে, এটা মূলত একটা কি বলবো অনৈতিক, অনৈতিক ভাবে হচ্ছে কাজ করা হয় এবং এটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করা হয়। তো আমরা একটু পড়ি। তো ব্ল্যাক হ্যাট এসইও is used to get results faster. Also, it is a faster way to get your site deleted from Google's server. Black hat SEO techniques are all about the manipulation and exploitation of Google's algorithm. এই যে আমার ছেলে আর ছেলের বান্ধবী, আমি ক্লাস নিচ্ছি। তো এখানে বলছে যে ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে খুব দ্রুত রেজাল্ট পেতে সাহায্য করে, কিন্তু খুব দ্রুতই কি করে এটা গুগল সার্ভার থেকে এই সাইটটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তো এটা কি করে, এটা হচ্ছে গুগলের যে স্বাভাবিক একটা অ্যালগোরিদম আছে এটাকে ম্যানিপুলেশন করে, এক্সপ্লয়টেশন করে। তো ইউ উইল you will rank faster, but only for a shorter period, as Google's begin to notice that your page may not be serving the purpose that it is meant for, but it gets the bulk of the clicks. আচ্ছা, তো এটা কি করবে, আপনি খুব দ্রুত হচ্ছে এখানে র্যাঙ্ক করতে পারবেন, খুব ফাস্টার এটার র্যাঙ্ক হবে এবং খুব ফাস্টার কি হবে, গুগল সার্ভার এটা গুগল সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে গুগল যখন নোটিস করবে যে আপনার পেজটা যেই পারপাসে তৈরি করা সেই পারপাসটা আপনি সার্ভ করতে পারছেন না, বা এখানে হচ্ছে অনেক ক্লিক পড়ছে বা অনেক ভিজিটর আসছে কিন্তু বেশিক্ষণ এখানে হচ্ছে ওরা স্টে করছে না, বা হচ্ছে রিভিউ খারাপ দিচ্ছে। তো এই বিষয়গুলো যখন গুগল নোটিস করবে তখন সে এই বুঝতে পারবে যে আপনি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক অ্যাপ্লাই করেছেন, তখন আপনার এই সাইটটা হচ্ছে গুগল সার্ভার থেকে ডিলিট করে দিবে। ঠিক আছে, এই কাজগুলো করা যাবে না। আয়াত আমাকে হোয়াইট কালারের কেবলটা দিয়ে যেও। তারপর সাম অফ দিস ব্ল্যাক হেড টেকনিক্স ইনক্লুড, যে কি কি ধরনের কাজগুলো হচ্ছে ব্ল্যাক হেড এসইও টেকনিকের মধ্যে ইনক্লুডেড সেটা আমরা দেখি। তো শুরুতে হচ্ছে লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিং মানে কি, একটা লিঙ্ককে অনেক বেশি শেয়ার করা, বা হচ্ছে অনেক বেশি পোস্ট করা, এটাকে লিঙ্ক স্প্যামিং বলা হয়। ঠিক আছে, তো লিঙ্ক স্প্যামিং করা যাবে না। লিঙ্ক শেয়ার করারও হচ্ছে কিছু রুলস আছে, সেগুলো ফলো করতে হবে। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, অনেক বেশি কিওয়ার্ড ব্যবহার করা, ওভার অপটিমাইজ এস্টিমেল ট্যাগস এন্ড হেডিংস, ইউজিং ওয়ে টু মেনি পিকচার্স। আপনি একটা কন্টেন্টে বা একটা হচ্ছে আর্টিকেলের মধ্যে অনেক বেশি পিকচার ব্যবহার করেছেন, এই কাজটাও করা যাবে না। ঠিক আছে, এটাও আমি আপনাদের আর্টিকেল রাইটিং এ শিখিয়েছিলাম যে উম, তিনটা বা ম্যাক্সিমাম চারটার মতো ইমেজ হচ্ছে আমরা একটা টেক্সট কন্টেন্টে ইয়ে করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তারপর হচ্ছে হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্কস। এটারও ইয়ে আছে, অনেক বেশি আপনি যদি একটা কন্টেন্টে অনেক বেশি হাইপার লিঙ্ক করেন সেটাও ব্ল্যাক হ্যাট এর মধ্যে পড়ে যাবে। ব্যাকলিঙ্ক বাই করা, অন্যের কন্টেন্ট কপি করে পাবলিশ করা, এগুলো সবই হচ্ছে ব্ল্যাক হ্যাট এর মধ্যে পড়ে। তো এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, আপনার গুগল যা কিছু রিকমেন্ড করে এগুলো হচ্ছে ফলো করে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটকে আপনি র্যাঙ্ক করাবেন, তাহলে এখান থেকে আপনি হচ্ছে লং টার্মে বেনিফিশিয়াল হবেন। দেখেন কি বলে যেন, মানে নৈতিকতার বা সৎ পথে যদি হচ্ছে আমরা কাজ করতে চাই তাহলে কি প্রয়োজন, অনেক বেশি ধৈর্য প্রয়োজন, আর অনেকটা সময় লাগে, কিন্তু এখান থেকে হচ্ছে আমরা লং টার্মে একটা বেনিফিট পেতে থাকি। ঠিক আছে, শর্টকাট বা অনৈতিকভাবে কিন্তু খুব দ্রুত সফলতা পাওয়া যায়, কিন্তু এটা বেশি দিন হচ্ছে এনজয় করা যায় না। এরপর 3 নম্বরে হচ্ছে গ্রে হেড এসইও।
গ্রে হেডটা হচ্ছে হোয়াইট হেড আর ব্ল্যাক হেড দুটোর সংমিশ্রণ। তার মানে হচ্ছে এখানে নৈতিকতার কিছু বিষয়ও থাকে, আবার অনৈতিকতাও এখানে মিক্স করে দেওয়া হয়। তো এটাও করা যাবে না, এটাও গুগল কিন্তু রিকমেন্ড করে না। ঠিক আছে, আপনি হচ্ছে অনৈতিকতার সাথে কিছু নৈতিকতা মিলিয়ে দিলে বিষয়টা নৈতিক হয়ে যায় না। তো এখানে কি লিখছে সেটা আমরা একটু দেখি। Grey hat SEO is a mix of white and black hat SEO already mentioned above. গ্রে হেডটা হচ্ছে হোয়াইট হেড আর ব্ল্যাক হেডের এক মিক্স। As the name implies, it simply means being in that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google's trouble. Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আপনি যদি গ্রে হ্যাট এসইও টেকনিক অ্যাপ্লাই করেন, এতে করে গুগল আপনার পেজটাকে পুরোপুরি ব্যান করে দিবে না বা ডিলিট করে দিবে না। যেমনটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও করলে পুরোপুরি ব্যান করে দিবে, ওই রকম করবে না। কিন্তু কি করবে, পেইন্ট এ ব্যাড ইমেজ অফ ইউর বিজনেস অর ইভেন আপনার যেই অনলাইন বিজনেসটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা আছে সেখানে সে একটা ব্যাড ইমেজ একটা পেইন্ট করে দিবে, যাতে করে আপনি এই গুগলে কখনোই হচ্ছে এই সাইটটা র্যাঙ্ক করাতে পারবেন না। তো সাম গ্রে হেড এসইও টেকনিক্স ইনক্লুড পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোটস, তারপর হচ্ছে পেইং ফর ফলস রিভিউজ, এক্সচেঞ্জিং লিঙ্কস, পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিক বেট হেডলাইন্স। আচ্ছা, আপনি হচ্ছে বোর্ড দিয়ে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন না। ফলস মানে টাকা দিয়ে ফলস রিভিউ কিনবেন, সেটা করা যাবে না। তারপর লিঙ্ক এক্সচেঞ্জিং, আবার হচ্ছে আর্টিকেল আপনি ক্লিকবেট হেডলাইন্স দিয়ে করবেন, সেটাও করা যাবে না। ক্লিকবেট হেডলাইনটা কি? ধরুন আমরা অনেক সময় দেখি না, অনেক টেক্সট কন্টেন্ট থাকে বা কোনো আর্টিকেল থাকে বা কোনো পোস্ট থাকে যেটার হেডলাইনটা অনেক চটকদার হয় বা হচ্ছে অনেক আকর্ষণীয় হয়, কিন্তু যখন আমরা হচ্ছে ভিতরে প্যারাগ্রাফটা পড়ি বা হচ্ছে ভিতরে কন্টেন্টটা যখন আমরা দেখি বা পড়ি, সেখানে দেখা যায় যে আপনার ওই টাইটেলের সাথে ভিতরের যে কন্টেন্ট আছে সেটার কোনো মিল নেই, বা হেডলাইনে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটার কোনো কিছু হচ্ছে আপনার ভিতরে কন্টেন্টে নাই। তো এটাকে ক্লিকবেট হেডলাইন বলা হয়। ঠিক আছে, এটাও করা যাবে না। ঠিক আছে, মানুষকে মিসগাইডেড করা যাবে না। তো এই তিনটা এসইও টাইপস ছাড়াও আরেকটা আছে, যেটা ইথিক্যালি বা ইথিক্স এর মধ্যে ক্লাস ইয়ে কি বলে অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইওর মতোই। তো আপনাদের যদি কোয়েশ্চেনে আসে বাই ইথিক্স বা ইথিক্যালি এসইও টাইপস বা ক্লাসিফিকেশনটা জানতে চায়, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, নেগেটিভ হ্যাট সম্পর্কে এখানে লেখা অতটা বিশদভাবে লেখা নাই, এটার নিচের দিকে আছে তো আমি এটা মুখে বলে দিলাম। তো আপনারা শুধু টাইপসটা লিখলেই হবে, নামটা লিখলেই হবে, পুরো এখানে পুরো হচ্ছে ডেফিনেশনটা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এছাড়াও আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কি বলে উপর ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করে এসইও কে হচ্ছে আবার 12 টাইপসে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে। কিন্তু আমরা আমাদের যদি প্রশ্নে আসে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জেনারেলি, তাহলে আমরা 4 টাইপস লিখব। 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, তারপর 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও, 4 নাম্বার হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, 4 টাইপস লিখবেন। তো শুরুতে আসি হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও সম্পর্কে আপনাদের বোধহয় ধারণা দিয়েছিলাম, আবারও বলছি। একটা পেজের ভিতরে বা একটা ওয়েবসাইটের ভিতরে যা যা কিছু কাজ করা হয় ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অন পেজ এসইও বলে। নামটা থেকেই তো বোঝা যায় অন মানে কি। অন মানে উপরে বোঝায়, কিন্তু এটা আমরা ধরে নিব যে ভিতরে। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, অন পেজ এসইও রেফার্স টু অ্যান অন পেজ অপটিমাইজেশন। একটা পেজের ভিতরে যা যা যেভাবে কিছু সাজানো হয় সেটাই অন পেজ এসইও রেফার করে।
It is an on-page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On-page SEO is the process of optimizing on-site ranking factors like meta descriptions, keywords, meta titles, images, headers, and others. আচ্ছা, তো অন পেজ এসইও গুলো কি 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 ফ্যাক্টরের উপর নির্ভর করে? মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, মেটা টাইটেল, ইমেজ, হেডার, এই সমস্ত যে কাজগুলো বা অপটিমাইজেশন গুলো করে থাকি সেটাই হচ্ছে অন পেজ এসইও। তো একটা সাকসেসফুল অন পেজ এসইও করতে হলে কি কি করতে হবে? শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে এসইও কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনারা যদি এসইও নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র যদি কিওয়ার্ড রিসার্চটা ভালো মতো শেখেন সেক্ষেত্রে এখানেও কাজ পাওয়া যায়, বা হচ্ছে একটা ভালো পসিবিলিটি আছে কিওয়ার্ড রিসার্চের। ঠিক আছে, তো সাকসেসফুল অন পেজ এসইও করতে হলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর আর কি আছে? কোয়ালিটি এসইও কন্টেন্ট, আপনার যে কন্টেন্টটা আপনি পাবলিশ করবেন সেটা যেন এসইও কোয়ালিটির হয় সেটা আপনাকে মেক শিওর করতে হবে। ধুর তরিকা, আজকে আমার হুম, দৌড়াচ্ছে কেন এটা? মেজাজটা কেমন লাগে? আচ্ছা, এখানে আমরা ছিলাম যে কোয়ালিটি এসইও কন্টেন্ট, কন্টেন্টগুলো এসইও কোয়ালিটির হতে হবে। তারপর ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। না, আজকে এটা আমাকে বহুত যন্ত্রণা দিচ্ছে। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, এরপর মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, তারপর ইমেজ এসইও অপটিমাইজেশন। ইমেজ কিভাবে এসইও করতে হয় এটা আমরা কিছুদিন পরেই শিখবো। ঠিক আছে, মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব ওখানে গিগের ইমেজগুলো কিভাবে এসইও করতে হয় সেটা আমরা শিখে নিব। তারপর হচ্ছে ইমেজ এসইও তো গেল। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটা হচ্ছে পেজের বাইরে যে সব কাজগুলো করা হয়ে থাকে। অন পেজ হচ্ছে পেজের ভিতরে যা যা কিছু করব সেটা হচ্ছে অন পেজ, আর অফ পেজটা হচ্ছে পেজের বাইরে থেকে যা যা কিছু কাজ করব আমাদের সাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটা হচ্ছে অফ পেজ। আহ তো এখানে কি বলছে যে অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ। অফ পেজটা হচ্ছে অন পেজের জাস্ট অপোজিট। অফ পেজ এসইও রেফার্স টু অল ইউর এসইও অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ইউর ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের আউটসাইডে যা যা কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো হচ্ছে অফ পেজ এসইও রেফার করে। তো however, whether we are talking about off-page SEO, on-page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: ranking. মানে আমরা যা কিছুই করি না কেন, অফ পেজ করি, অন পেজ করি, লোকাল করি, টেকনিক্যাল করি, সব মানে আমাদের মূল ইয়েটা কি, উদ্দেশ্যটা কি? র্যাঙ্ক করানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো অফ পেজ এসইও গুলো কি কি? গেস্ট ব্লগিং, এটা এটা হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর হচ্ছে হেরো, এগুলো আমরা পরবর্তীতে আরো জানবো। আপাতত আমরা আজকে একদম বেসিক যে ধারণাটা সেটা নিচ্ছি। কম্পিউটার কম্পিটিটিভ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, আপনার সেম প্রোডাক্ট বা সেম বিজনেস যারা করছে, মানে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে রিসার্চ করা, তাদের অ্যানালিসিস করা, এটাও হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। তারপর ইন্টারনেট অ্যাডস, এরপর হচ্ছে প্রেস ডিস্ট্রিবিউশন, এইগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। তারপর 3 নম্বর হচ্ছে টেকনিক্যাল এসইও। হাই, আয়াত ওই রুমে যাও। টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট,
However, some people classify it as an subset of an on-page SEO. This is because it can improve your appearance on organic search results. Most digital marketing newbies mistake tech SEO for the black hat, whereas the goal of the technical SEO is to improve user experience by optimizing the website. Black hat SEO reduces it. আচ্ছা, তো টেকনিক্যাল এসইও আমি সহজভাবে যদি বলি, টেকনিক্যাল এসইওটা হচ্ছে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এগুলোকে হচ্ছে মানে হ্যান্ডেল করার জন্য যে এসইওটা করা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওর হচ্ছে আপনার পেজে কোনো কাজ নাই, ঠিক আছে, এটা হচ্ছে আহ, পুরোটাই হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো দেখা, সরি, টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করা হয় টেকনিক্যাল এসইও দিয়ে। তো শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। ধরুন আপনার কোনো একটা ইনফরমেশন জানার প্রয়োজন, বা আপনি কোনো একটা ওয়েবসাইট হচ্ছে খুঁজছেন। তো আপনি গুগলে সার্চ করলেন, সার্চ করার পর হচ্ছে গুগল কিছু রেজাল্ট শো করলো, তো ওখান থেকে আপনি একটা ওয়েবসাইট পিক করলেন বা ওখানে ক্লিক করলেন। ক্লিক করার পর ওই সাইটটা লোড হতে অনেক টাইম নিচ্ছে, ঠিক আছে, এটা লোডিং লোডিং দেখাচ্ছে বা অনেক টাইম নিচ্ছে। এই যে লোডিং টাইমটা, এটাকে হচ্ছে রিডিউস করা বা কন্ট্রোল করার কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন কি লিখছে, যে visitors no longer have patience to wait for pages to load. They want the information and they want it right now. If your web pages take an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other sites have immensely optimized their load time. আচ্ছা, তো ভিজিটরদের এত পেশেন্স নাই বা এত ধৈর্য নাই কখন পেজ লোড হবে আর সেখান থেকে তারা ইনফরমেশন জানবে। তো তারা কি করবে, যখন দেখবে যে আপনার ওয়েবসাইটটা অনেক বেশি টাইম নিচ্ছে লোড হতে, তো তারা ওটা ওখানেই পরিত্যাগ করবে এবং নেক্সট ওয়েবসাইটে চলে যাবে যেখানে তারা সিমিলার পোস্ট পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে এখানে একটা টাইমিং বলা আছে, দ্য এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ডস। এটা ওরা রিসার্চ করে বের করেছে যে একজন ব্যক্তির অ্যাটেনশন হচ্ছে পাওয়া 8 সেকেন্ডের মতো থাকে। So if you grab your visitors' attention with your metadata, you have less than 8 seconds to prove to them that your web page contains the information they need. ধরুন আপনি আপনার টাইটেল দিয়ে বা হচ্ছে মেটাডাটা দিয়ে আপনি তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করেছেন বা হচ্ছে তাদের আকর্ষণ করতে পেরেছেন, তো আপনার হাতে টাইম আছে কত, লেস দেন 8 সেকেন্ড। ঠিক আছে, 8 সেকেন্ডেরও কম টাইম আছে যে এই ইনফরমেশন, যে 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 ইনফরমেশন জানার জন্য ভিজিটররা আসছে, তারা যেন এই 8 সেকেন্ডের ভিতরে আপনার ওয়েবসাইটে হচ্ছে ঢুকতে পারে। তো ইওর সাইট লোড টাইম শুড টেক মোর দেন 2 সেকেন্ডস অফ দ্যাট টাইম। তো 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার সাইটটা লোড হওয়া চাই যদি আপনি ভিজিটর ধরে রাখতে চান। তো এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইওর মাধ্যমে করা হয়। এরপর আসি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস অর মোবাইল এসইও। তো ম্যাক্সিমাম ইউজাররা হচ্ছে মোবাইল ইউজার, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে এরাও মোবাইল ইউজার, তাই না? তো আমরা সবসময় তো আর হচ্ছে ডেস্কটপ বা হচ্ছে ল্যাপটপে থাকি না, কিন্তু মোবাইলটা আমাদের হাতে থাকে বা মোবাইলেই হচ্ছে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আহ কোনো মানে সারাক্ষণ ব্যবহারের জন্য বা হচ্ছে ব্রাউজিং করার জন্য, তাই না, সার্ফিং করার জন্য। তো আপনার যে সাইটটা আছে এটা অবশ্যই যেন মোবাইল ফ্রেন্ডলি হয় বা মোবাইল, সেজন্য আপনি এখানে এসইওটা করবেন। এই এসইওটাও হচ্ছে টেকনিক্যাল এসইওর মাধ্যমে করা হয়ে থাকে। ঠিক আছে, তো এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। তো কোনো কারণে যদি হচ্ছে ক্রলিং এ প্রবলেম হয়, এখানে যদি কোনো এরর দেখা যায়, ওইটা আইডেন্টিফাই করা বা ওইটাকে হচ্ছে কি বলে, মানে এটার প্রবলেমটা সলভ করাটাও হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তারপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা সেটা অডিট করাও হচ্ছে আমাদের ইয়ে দিয়ে করা হয়, টেকনিক্যাল এসইওর মাধ্যমে করা হয়ে থাকে।
ঠিক আছে। এরপর আসি হচ্ছে 4 নম্বরে লোকাল এসইও। তো লোকাল এসইওটা হচ্ছে যাদের লোকাল বিজনেস আছে, ধরুন কোনো একটা নির্দিষ্ট লোকালিটি বা হচ্ছে কোনো একটা সিটি বা হচ্ছে কোনো একটা লোকেশনকে টার্গেট করে যাদের হচ্ছে ধরুন বিজনেস আছে, তাদের জন্য লোকাল এসইওটা। একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, লোকাল এসইওটা আমি মুখে বলে দিই। লোকাল এসইওটা হচ্ছে ধরুন কোনো একজন অনলাইন বিজনেসম্যান যার হচ্ছে ফুড ডেলিভারি বিজনেস আছে। তো ফুড ডেলিভারি বিজনেসটা কেমন হয়, যে একটা নির্দিষ্ট লোকালিটি বা একটা সিটিকে হচ্ছে টার্গেট করে করা হয়, তাই না? যেমন হচ্ছে ধরেন ঢাকা সিটির মধ্যেও হচ্ছে মিরপুর বা হচ্ছে ধানমন্ডি, গুলশান, বনানী, এরকম একটা নির্দিষ্ট লোকালিটিকে টার্গেট করা হয়, বা তার কাস্টমাররা এই লোকালিটির যে বাসিন্দারা আছে তারাই হয়ে থাকে, তাই না? যেহেতু ফুড ডেলিভারি বা হোমমেড ফুড, এটা একটা পচনশীল একটা প্রোডাক্ট, এটা খুব বেশি দূরে হচ্ছে সার্ভ করা যায় না। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে আমরা যেভাবে হচ্ছে এসইও করব সেটা হচ্ছে লোকাল এসইও করতে হবে। ঠিক আছে। তো আপনাদের যদি কোয়েশ্চেনে এরকম আসে যে বাই ইথিক্যালি বা মানে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, সেক্ষেত্রে আপনারা 4 প্রকার লিখবেন। শুরুতে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 2 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, নেগেটিভ হ্যাট এসইও। আর যদি এমনিতে সিম্পলি ক্লাসিফিকেশনটা জানতে চাই, সেক্ষেত্রে আপনারা লিখবেন যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও। স্পেলিং গুলো একটু ভালো মতো দেখে নিয়েন, আর আমি হচ্ছে এই ওয়েবসাইটের লিংকটা আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চাইলে এটা থেকেও পড়তে পারেন, এখানে অনেক টাইপের এসইও দেখিয়েছে। আপাতত আমাদের, আমি যেটা দেখালাম সেটা অতটুকু পড়লেও হচ্ছে আপাতত এই এক্সামের জন্য। আমি লিংকটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনাদের মিড টার্ম এক্সাম হচ্ছে নেক্সট সোমবার। আজকে কত তারিখ? 4, 5, 6 তারিখ ইনশাল্লাহ। ঠিক আছে, 6 জানুয়ারি রাত 9টা বাজার 5 মিনিট আগে আমি হচ্ছে গ্রুপে নোটিশ দিয়ে দিব। ওই নোটিশের মধ্যে কোয়েশ্চেনের লিঙ্কটা থাকবে। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত ওই নোটিশটা গ্রুপে থাকবে। এই টাইমিং এর ভিতরে 40 মিনিট সময় হাতে রেখে আপনারা যার যার মতো করে এক্সামটা দিয়ে নেবেন। এক্সাম দেওয়ার পর ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর থাকবে, সেখানে আপনাদের নিজেদের এক্সামের রেজাল্টটা আপনারা দেখে নেবেন। আলাদাভাবে রেজাল্ট দেওয়া হবে না। আর হচ্ছে আম, কি বলে, অবশ্যই রোল নাম্বারটা জেনে নেবেন, রোল নাম্বার লাগবে কিন্তু। ওখানে রোল নাম্বার ছাড়া ওটা সাবমিট হবে না। ঠিক আছে, আর অবশ্যই রেকর্ডিংটা ভালো মতো দেখে নেবেন, 10ম ক্লাসের রেকর্ডিংটা ভালো মতো দেখে নেবেন। ঠিক আছে। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। জি, নিপা আক্তার বলেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মিস, আপনি যে এই যে একটু আগে যে বললেন এই এসইওর মধ্যে সিম্পলি যদি কোয়েশ্চেন করে তাহলে তিনটা বলবো, আর আরেকটা কোন সময় বলছেন চারটা বলবো? তিনটা কখন বললাম? ফোর টাইপস। ইথিক্যালি বা বাই এথিক্স যদি আসে ফোর টাইপস হবে। আর এমনিতে যদি জানতে চাই এসইও টাইপস বা ক্লাসিফিকেশন, সেটাও ফোর টাইপস হবে। দুটোটাই? জি। আচ্ছা, ঠিক আছে। আর মিস, কোয়েশ্চেন গুলা কেমন টাইপের হবে? সে তো বললামই, এমসিকিউ মানে, থাকবে 25টা, 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে মিস, আসসালাম। ওয়ালাইকুম সালাম। রেকর্ডিং ভালো মতো দেখে নেবেন। নাসরিন আপু বলেন। আজকে আজকে রেকর্ডিং তো দিয়ে দিয়েছেন, না দিবেন না দিয়েছেন? হ্যাঁ, ক্লাস এখন চলছে, রেকর্ডিং কিভাবে দিব? হ্যাঁ, সে তো এটার উপর তো নির্ভর করবে সব, তাই না? কোশ্চিন, তার পরীক্ষা, এই রেকর্ডের উপরে। এই রেকর্ডের উপর বুঝি নাই, কি বলেন? আজকে যে ক্লাসটা নিলেন, এর উপরে তো পরীক্ষা হবে না কি? এর উপরে 10 ঘন্টা পরীক্ষা হবে কেন? আপনাদের সবটার উপরে। বিগত যে 10টা ক্লাস হয়েছে, এই 10টা জি ক্লাসের জি উপরেই জি। হবে। আচ্ছা, এটা জানার জন্য। রমেশ চন্দ্র। আদাব ম্যাম। জি ভাই বলেন। আচ্ছা, ওই যে আমি যে ওই লিড সংগ্রহ করার সময় বুঝলেন, গত ক্লাসের টপিকটা বলছি আমি। আমাদের তো লিঙ্কডিন এ অত পাওয়া যাচ্ছে না তো। কিভাবে আমি ইমেল নাম্বার আর কিভাবে করব? আপনার নিজের প্রোফাইলে কানেকশন থাকতে হবে অনেক। তারপর সার্চ রেজাল্টে প্রোফাইলগুলো অনেক শো করবে, টুলস ব্যবহার করবেন, অ্যাপোলো ডট আইওটা করতে পারেন, ট্রাই করতে পারেন। ও, মানে আমি এমনি 20টা করেছি, মানে রেস্টুরেন্টের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ওদের ওই যে ওই খালি ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কয়েকটা প্রসেস তো দেখিয়ে দিলাম ম্যানুয়ালি কিভাবে খুঁজতে হবে। ম্যানুয়ালি পাওয়া যাচ্ছে না তো, এখন ওই যে আপনার ওই এক্সটেনশন ব্যবহার করে হয়তো করা লাগবে। হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া কোনো বুদ্ধি নাই। এইটাই বলছিলাম ম্যাম। আচ্ছা, প্র্যাকটিস আচ্ছা করতে থাকেন, আস্তে আস্তে শিখবেন। আর বেশি সার্চ করতে যেন না এখন লিঙ্কডইনে, তাহলে কিন্তু আবার আপনার প্রোফাইলটা করে দিতে পারে, আচ্ছা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। ওকে। ঠিক আদা। আছে। রমজান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমার হচ্ছে কি, লিঙ্কডইনে যে আইডিটা করছিলাম ওটা হচ্ছে ভেরিফিকেশন করছিলাম আর কি, ওটা দেয় নাই আমার, এখনো আইডি খুঁজে পাচ্ছি না। কবে করেছেন? 2-3 দিন হবে। 21 দিন টাইম নিবে, 3 সপ্তাহ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মনে হয় হচ্ছে না তাহলে। অপেক্ষা আচ্ছা ম্যাম, করেন, ঠিক আছে। বারবার সাবমিট করবেন না। ঠিক আছে, সাবমিট ও আচ্ছা হয়েছিল আচ্ছা। ঠিকঠাক ভাবে? হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। আমি তা জানতাম না যে কতদিন টাইম নেয়, আপনার কাছ থেকে মাত্র শুনলাম। কেন, এটা তো ক্লাসেও বলেছি। হয়তো বা আমার স্মরণ নেই, এই জন্য আর কি করছিলাম। আচ্ছা, বারবার সাবমিট আবার করবেন আবার না। ট্রাই হ্যাঁ, আবার ট্রাই করছিলাম, এই জন্য পরে বুঝলাম মনে হয় যে টাইম নেবে। বারবার সাবমিট করবেন না। ঠিক আছে, সাকসেসফুলি যদি সাবমিশন দেখায় তাহলে হ্যাঁ। অপেক্ষা করবেন মেইলের জন্য, বারবার সাইন ইন করারও চেষ্টা করবেন না। ও আচ্ছা আচ্ছা, এটা মেইল আসবে? যদি রিকভারি হয় আপনাকে মেইল করবে যে তোমার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে, আর যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয় সেটাও আপনাকে জানাবে ওরা মেইল করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। স্যামসাং বলেন। বলেন ভাইয়া, না আপু বুঝতে পারছি না তো। স্যামসাং এস এম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি নাজনীন ইসলাম। তো আচ্ছা বলেন আপু। আচ্ছা, আমি গত মাসের 4 তারিখে এই ব্যাচে ভর্তি হয়েছি। হ্যাঁ, ভর্তি হওয়ার আগে অফিস থেকে বলা হয়েছিল আমাকে যে 2টা শিফটে ক্লাস হবে, সন্ধ্যা 7টা আর রাত 9টায়। ঠিক আছে। তো আমি কন্টিনিউয়াসলি দেখতেছি শুধু রাত 9টায় হচ্ছে, আমার একটু প্রবলেম, সেজন্য আমি 9টায় ক্লাসটা কনসেন্ট্রেশন মানে করতে পারিনি আর কি। মাঝে মাঝে একটু
দেখা যায় ক্লাসে ঢুকেছিলাম, আবার আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি আর কি পারিনি ক্লাসগুলো করতে। তারপরে আপনার রেকর্ড দেখে দেখে, মানে রেকর্ড করা তো আছেই, ওগুলো ওগুলো আমি একটু একটু করে দেখে মানে বাসায় যতটুকু আর কি মানে পারতেছি আমি ট্রাই করতেছি, কিন্তু সবগুলো ক্লাস আমি রিকভার করতে পারিনি। ঠিক আছে, মাত্র এখন মনে হয় মানে 3 নাম্বার ক্লাসে আছি আমি রেকর্ডে। তো আমার কথা হচ্ছে যে আমি তো তাহলে এই আপনি যে বললেন যে নেক্সট সোমবার হচ্ছে পরীক্ষা, তাহলে আমি এভাবে কিভাবে আমি পরীক্ষা অ্যাটেন্ড করবো ম্যাম? আমি তো অনেক আচ্ছা আপু, পিছিয়ে আপনার গেলাম। যদি এই ব্যাচে ক্লাস করতে একান্তই প্রবলেম হয়, আপনার এখানে এক্সাম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি একটু অফিসে কালকে যোগাযোগ করেন। আমি অফিস অফিসে ম্যাম হচ্ছে 3-4 দিন কথা বলেছি, তো ওনারা বলে যে আমরা জানি না, বা এর আগে বলছো যে এরকম 7 দিন লাগবে, 15 দিন লাগবে, তারপর আচ্ছা, নেক্সট নেক্সট, 2-3 দিন। হ্যাঁ নেক্সট নতুন ব্যাচ হ্যাঁ, এখনো আসেনি। হ্যাঁ, নতুন ব্যাচ সন্ধ্যা 7টার স্লট যখন আসবে তখন আপনাদেরকে নোটিফাই করা হবে, গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। গ্রুপে পাবো কি, মানে এই গ্রুপে এই নাকি? গ্রুপেই পাবেন, হ্যাঁ 82 গ্রুপে পাবেন। আচ্ছা। আর আর ম্যাম হচ্ছে আমি ফেসবুকে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, যদি সম্ভব হয় মানে আপনি একটু একসেপ্ট করেন। আমি চাচ্ছি যে যদি আমি, কারণ ওই ক্লাসে গেলে তো আমি আরো অনেক পিছিয়ে যাব। আমার যেহেতু রেকর্ড গুলো আছেই, হ্যাঁ, আপনি তো ওগুলো করাচ্ছিলেন বা করেছেন, তো আমি রেকর্ড দেখে দেখে মানে আমি যতটুকু পারি আমি ট্রাই করতেছি। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে একটু নক করব, মানে যে কোনো সময় আর কি। আচ্ছা, বুঝছেন? এখানে বিষয় হচ্ছে নাজনীন আপু, আমি হচ্ছে স্টুডেন্টের সাপোর্ট গুলো যার যার গ্রুপেই দেই। হ্যাঁ, যার যার ব্যাচে দেই। পার্সোনালি কাউকে আমি হচ্ছে ইয়ে করি না, না আপু, সাপোর্ট মানে দিই না। এটা হচ্ছে আমার মানে পার্সোনাল একটু ইয়া, মানে সবাই তো আর চাইবে না আপনাকে যে বিরক্ত করতে, বা কেউ আমার মনে হয় না যে এই গ্রুপের আর কেউ আপনাকে এরকম করে মানে রিকোয়েস্ট করছে আমি ছাড়া। না কারণ সেটা আমি না, আমি নাজনীন আপু, আমি হ্যাঁ, কাউকেই করি না। হ্যাঁ, না অনেকেই মেসেজ কাউকে করে। করেন না বলতে দেখেন যে প্রাইম মিনিস্টার সাথেও কিন্তু দেখেন যোগাযোগ করা যায়, বা তার সাথেও কথা বলার একটা মানে হয়তো সরাসরি না বলা যায়, মানে একটা ওয়ে থাকে। অ্যাটলিস্ট আপনি যদি এই বিষয়টা একটু মানে ইয়ে করতেন, বিবেচনা করতেন, আমার জন্য ভালো হতো খুব। কারণ আমি চাচ্ছি না আচ্ছা, যে আরেকটা আমি বিষয় হচ্ছে নাজনীন আপু, আপনি যখন 7টার ব্যাচে ক্লাস করবেন না, সেখানেও একদম শুরু থেকেই হচ্ছে ওরিয়েন্টেশন থেকেই ক্লাস বাবা, শুরু আমি তো হবে। বললাম যে শুরু থেকে আমি করতে পারবো, কিন্তু আমি যে এই যে একটা মাস আমি পিছিয়ে গেলাম এটা তো আর পাবো না। না সেটা হয়তো পাবেন না। আর 7টার ব্যাচে যে আমি আর মেন্টর থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, ওখানে হুম, আমাদের এখানে তো আরো অনেকে মেন্টর আছে। আসাদুজ্জামান আসাদ স্যার, ওনার নাম্বারটা পরে হচ্ছে অফিস থেকে আমাকে দেওয়া হয়েছিল। আমি 2-3 দিন ওনাকে ট্রাই করেছি, পরে বলতেছিল যে এরকম পিক করতে পারছে না, উনি অসুস্থ। তা ওনাকে দেখতেছি আমি ট্যুরেই শুধু বিদেশে, দেশের বাইরে আছেন। যাই হোক, এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা, মানে আমি এই এই বিষয়টা নিয়ে মানে আমি খুব একটু মানে ইয়ে করছি যে না, অফিস তাহলে কেন আমাদেরকে এরকম করে পাজল করলো? একবারে বলতেই না, পারতো যে এটা না, হওয়ার 9টায় কথা ক্লাস না। না 9টা। আমাদের দেখা যায় যে একটা ব্যাচ কারণ শেষ হওয়ার পরে। আপনিও আপনিও কিন্তু ক্লাসে বলছেন যে হ্যাঁ আপনাদের ক্লাস 15 দিন পর এটা জানানো হবে, বা নেক্সট রবিবার, এরকম করে কিন্তু আমি শুনছি। মানে বললাম না যে আমার এটা পার্সোনাল প্রবলেম, এটা আপনাদের আমি দোষ আরোপ করতেছি না, বা বলতেছি না যে না ক্লাসে আমি ঢুকি নাই, বা আমি ঢুকেছি ক্লাসে, যতটুকু পারি আমি করছি, কিন্তু আমি ফুল কনসেন্ট্রেশনটা দিতে পারিনি। দেখা যায় 1.5 ঘন্টার ক্লাস করেছেন, মানে হ্যান্ড রাইজ থেকে শুরু করে ক্লাস পর্যন্ত আমি ফুল টাইমটা আমি ছিলাম না। আমি 15 মিনিট 10 মিনিট এরকম ফাঁকে ফাঁকে ঢুকেছি, আবার দেখা যায় আমাকে লিভ নিতে হয়েছে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। ঠিক আর আছে আপু, সমস্যা নেই। আমি খুবই ইন্টারেস্টেড যে আমার মানে যেভাবেই হোক আমার যত বাধা বিপত্তি আসুক, মানে আমি এই কাজটা করতে চাই আর কি। সেজন্যই আপনার সাথে একটু মানে পার্সোনালি যদি মানে কন্টাক্ট করার সুযোগ থাকতো। আমি গ্রুপে সরি কিন্তু আপু, আসলে আপনি গ্রুপে পোস্ট করেন, গ্রুপে প্রশ্ন করেন, না, আমি গ্রুপে গ্রুপে অ্যাক্টিভ পোস্ট থাকি। করব। গ্রুপ বললাম না যে ধরেন যে আমি কম্পিউটারের কিছুই বুঝি না, সেক্ষেত্রে আমার তো প্রত্যেকটা পদ পদে, আর আপনাকে আমি ওরকম করে বিরক্ত করব না, কারণ আপনার তো নিজের একটা পার্সোনাল লাইফ আছে, আপনার একটা প্রফেশন আছে। সব সময় তো বিরক্ত করব না। জাস্ট দেখা গেল যে এই সময় আপনার সাথে জাস্ট 2-1 মিনিট কথা, বা একটু ফোনে যোগাযোগ করে নিলাম যে কখন ফ্রি আছেন, বা এই সময় 2-4 মিনিট কথা বললাম, এইটুকুই, আর কিছু না। আপু বুঝতে পেরেছি, এরকম এইটুকু রিকোয়েস্ট আমাকে অনেক এইটুকু আসে, যদি অনেক আসে না, আপু। এই আমার মনে হয় না যে এই ব্যাচের আর কেউ রিকোয়েস্ট করেছে এখানে। আপনি অন্য একটু ব্যাচে চ্যাট থাকতে বক্সটা পারে, চেক আমি করেন, জানি না। তাহলেই দেখতে পাবেন কে যেন একটু আগে লিখলো, দেখলাম, দাঁড়ান দেখাচ্ছি। না, এটুকু করতেই হবে, কারণ হচ্ছে এটুকু না করলে তাহলে আমরা কোথায় যাব বলেন? আমি আমরাও আছি তো তো, গ্রুপে শেখার জন্য আছি। আর কাজের জন্যই আসছি, যে মেইনলি আসলে ঘরে বসে থাকতে থাকতে বোর। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি দেখি। সম্ভব হলে ওটা করেন, আমি মানে আমি খুব বেনিফিটেড হব আর কি।
ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আর ওয়ালাইকুম আমি আসসালাম। তাহলে একটু পরীক্ষাটা আমি মনে হয় না পারবো, কারণ এই যে পরে পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো ক্লাস আসলে আমার করাই হয় নাই, আর এগুলো তো হিউজ টাইম লাগে। আমি যেহেতু একদম ফ্রেশার, আমার কোনো আইডিয়াই নাই এই আপনার কাছে বিষয়ে। তো সুযোগ ছিল। তারপরে আমাকে অনেকবার করে দেখা যাচ্ছে রেকর্ড গুলো দেখতে হচ্ছে। আপনার কিন্তু ডবল সুযোগ ছিল আপু, আপনি এই হ্যাঁ, ব্যাচেও ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছিলেন, আবার যদি নতুন ব্যাচেও শিফট করার সুযোগ পান তাহলে ডবল সুযোগ পেলেন না? আপনি সুযোগটা কেন মিস হ্যাঁ, করলেন? সেটা যদি আমি পাই, বা ওখানে যদি আপনিই মেন্টর থাকেন, তাহলে তো আর কোনো প্রবলেম নাই, সেটাও করলাম। আর আমি এদিকে বাসাতে মানে আমার নিজের মতো করে একটু চেষ্টা করলাম এই। আর ঠিক আছে, হচ্ছে আপনার আমার যদি একান্তই আমার যে প্রবলেম মেইন থাকে। প্রবলেমটা আপু, আমার বাসায় মানে আমি তো একজন হাউস ওয়াইফ, আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি দুইজনেই অসুস্থ। একজন হার্টের রোগী আর একজন স্ট্রোক, বুঝছেন, আবার পিচ্চি ছোট, মানে বুঝতে সব পেরেছি। মিলায়ে মানে খুব মানে ইয়ের মধ্যেই আছি। এই গত মাস থেকে টানা মানে গত মাসটা পুরো আমার উপর দিয়ে অনেক মানে ইয়ে গেছে, যে আমি একমাত্র মানুষ মানে আমার হেল্প তাদের একটু দরকার। তাছাড়া আচ্ছা সব আপু, আপনার সময় জন্য তাদের। শুভকামনা রইলো, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো আচ্ছা, কিছু। আপনি দেখেন যদি সম্ভব হয়, নেক্সট মানে ফাইনালি আজকে বলতেছি। আপনার ইয়ে ফেসবুক প্রোফাইল কি নামে? নাজনীন ইসলাম দিয়ে দেয়া। আপনি আমি রিকোয়েস্ট পাঠিয়েছেন? রিকোয়েস্ট, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, মানে মানে প্রথমেই পাঠিয়েছিলাম যখন মানে প্রথম ক্লাসটা, ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল, তারপরেই মনে হয় পাঠানো ছিল আচ্ছা, ছাত্রদের। আমি চেক তারপরে করে আমি দেখবো। দরকার হলে আবারও পাঠাচ্ছি এখন। ঠিক আছে, আপনি আরেকবার ঠিক আছে, পাঠান, আমার কাছে আচ্ছা, নোটিফিকেশনটা ঠিক নেই আছে, এখন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ। ও আচ্ছা, কথায় কথায় আরেকটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি একটু পরে। অনেকে তো ক্লাস থেকে লিভ নিয়ে নিয়েছে, আজকে এরাই শাস্তিটা পাবে, যে ক্লাস থেকে কেন আর্লি লিভ নেয়। এদেরকে আজকে একটা শাস্তি দেওয়া হবে। আচ্ছা, 1 মিনিট, আমি সবার কোয়েশ্চেনটা নিয়ে নেই, তারপর আরেকটা টপিক দেখাবো, আমি ওটা স্কিপ করে গেছি, আমার মনে ছিল না। ক্লাস থেকে এখন আর কেউ লিভ নেবেন না। ফাতেমাতুজ জোহরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম আমার প্রশ্ন ছিল লিঙ্ক নিয়ে, ভেরিফিকেশন নিয়ে। আমার একটু ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, যে পাসপোর্ট চাচ্ছে আর কি। আপনার কি অ্যাকাউন্টটা কি ইয়ে হয়েছে, রেস্ট্রিক্টেড হয়েছে? কথা শুনতে পাই না আপু, আপনার অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড কিনা? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড? ম্যাম এটা আমি বুঝতেছি না। না বুঝতে পারার কি আছে, আপনি ওটাতে লগ ইন ম্যাম করতে এটা পারছেন আমি কিনা? হ্যাঁ, লগ ইন করতে পারছি। তাহলে তো সমস্যা নাই, তাহলে আপনার ভেরিফাই করার দরকার কি? ওখানে যে ভেরিফাই নাও যে বাটনটা থাকে, তাহলে ওটা আর সব আমার প্রোফাইলেই দেখায়। ওখান থেকে ভেরিফিকেশন হবে না, ওটার জন্য পাসপোর্ট লাগবে। জি ওটা করতে হবে না, আপনার অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে আপনি লগ ইন করতে জি পারেন, পোস্ট টোস্ট দেখতে পারেন, তাহলে এখন ভেরিফাই করতে হবে না। আমি সবকিছু দেখতে পারি। হ্যাঁ, কিন্তু আমি তো ভাবছি যে ওই জায়গায় ওইটা দেখাচ্ছে, তো আপু করতে হবে এগুলো তো এই জন্য। ক্লাসে সবাইকে বলি, ওই ভেরিফাই নাও, ওটা সবাই সবার ম্যাম প্রোফাইলে হচ্ছে দেখায়। যে ম্যাম আমার একটু ওই যে মানে একটু প্রবলেম ছিল, যে আমার শ্বশুর মারা গেছে, এই জন্য হচ্ছে যে আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি ভালোভাবে। হ্যাঁ, চেষ্টা করতেছি। এখন আবার আমার টুইন বেবি আর কি, 16 মাস বয়স, একটা বাচ্চার নিউমোনিয়া হয়েছে, এখন হসপিটালে আছি, সেই জায়গা থেকে ক্লাস দেখতেছি আর কি। আচ্ছা, আসলে কি বলবো, আহ দোয়া করি আপনার ম্যাম বাচ্চা হচ্ছে যে দ্রুত রিকভারি পরীক্ষাটা, করুক। জি ম্যাম আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে চাচ্ছি, আমি যতটুকু পারি অতটুকু আর কি চেষ্টা করবো আর কি। হ্যাঁ, অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন, সবাই অ্যাটেন্ড করবেন, পাশ ফেল যাই হোক নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আপনার অ্যান্সার শিট কেউ দেখছে না, আমিও দেখছি না, ঠিক আছে? তো নিজেকে নিজে মূল্যায়ন করেন, ম্যাম কতটুকু আমার শিখতে পেরেছেন সেটা দেখেন। জি ঠিক জি আছে আমার আপু, জন্য দোয়া করবেন। অবশ্যই আপু, ফিয়ামানিল্লাহ, জি আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাক, আপনার সব প্রবলেম দূর হয়ে যাক খুব দ্রুত। জি ঠিক আছে, নিজের যত্ন নেবেন। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম, পরীক্ষার যে সিলেবাসটা বলেছেন যে বিগত ক্লাস ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এন্ড টেকনোলজি, এখন টেকনোলজি থেকে কি কোনো কোশ্চেন আসবে কিনা? আমরা কি টেকনোলজি বলতে কম্পিউটার টেকনোলজিটা কি বুঝতেছি? না, অত ডিটেলসে কিছু আসবে না, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং নিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, রফিক ভাই বলেন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো পরীক্ষার বিষয়টা বলছিলাম, এটা তো আমরা অনলাইনে পরীক্ষা দেব। হ্যাঁ, হ্যাঁ, অনলাইনেই দিবেন। অনলাইনে দেব। আর সাবমিট হইলে তো রেজাল্ট আপনিও দেখতে পারবেন সবারটা, যদিও সম্ভব আচ্ছা হবে না রফিক ভাই, আমাকে অনলাইন। একটা মিনিট একটু এক্সকিউজ করেন, 1 মিনিট, আমি আসছি জি জি, আবার। শিওর শিওর শিওর। হ্যাঁ জি, রফিক ভাই বলেন। জি ম্যাম, একটা বিষয় ছিল যে, যেহেতু আমাদের এই ব্যাচে অনেক স্টুডেন্ট, প্রায় 200 জনের কাছাকাছি, আর আপনারও যথেষ্ট ব্যস্ততা রয়েছে, সেই হিসেবে একটা হেল্পিং হ্যান্ড বা সাপোর্ট টিমের সহায়তা নিলে আমাদের জন্য একটু উপকার হতো। যে গ্রুপের প্রবলেম গুলো যেন সলিউশনটা গ্রুপের প্রবলেম তো খুব তাড়াতাড়ি সলিউশন হয় রফিক ভাই। যেমন ওই যে কিছুক্ষণ আগে যে ম্যাডাম অনেকক্ষণ আপনার সাথে কথা বললেন, ওনার বিষয়টা দেখে আমার মনে হলো যে অনেকেরই পায় না আর কি আনসার গুলা। এটা একটা বিষয়। তো আমি এটা রিকোয়েস্ট করবো, যদি থাকে এরকম সুযোগ যে কারো হেল্পিং হ্যান্ডস থাকে, সেক্ষেত্রে কাজ। না, যে যে গ্রুপের মেন্টর থাকে তিনি অ্যাডমিন থাকেন, আর তিনি হচ্ছে সাপোর্ট দিয়ে থাকেন যার যার গ্রুপে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এইটুকুই আমার। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। সুমায়া, আপনার নাম কি সুমাইয়া না সুমায়া, কোনটা? স্পেলিং ভুল লিখেছেন কেন? বলে ফেলেন দ্রুত। সুমায়া। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, নাম কি? সুমাইয়া, এটা একটা নাম দেওয়ার কারণে ম্যাম মনে হয় এরকম হয়ে গেছে। নামের বানান তো ভুল, বলেন। ম্যাম, আমি ওই যে লিঙ্কডিন আইডি নিয়ে কথা বলতে চাইছিলাম। বলে ফেলেন দ্রুত। আমার আগে একবার এটা, হ্যাঁ, কি হয়েছে, জি প্রবলেমটা ম্যাম, বলেন। লিঙ্কডিন আইডি একবার করছিলাম অনেক আগে, তারপর কাইটা দিচ্ছি, কোনো আইডি কার্ড বা কোনো কিছু করি নাই। এখন যেই ইমেল আইডি দিয়ে করছিলাম, ওই ইমেল আইডি দিয়ে আরো অন্য কিছু করছি। তো এখন এটা তো আর আইতাছে না, এখানে আমাদের কন্টিনিউ উইথ গুগল দেখায়, সাইনিং উইথ ইমেল দেখায়, এগ্রি জয়েন দেখায়। এখন আমি যে ইমেল দিয়ে খুলছিলাম, এই ইমেল দিয়ে আবার প্রিন্টারেস্ট করলাম। তো এটা পিন্টারেস্টের বাদে সাথে যদি আমি লিঙ্কডইনের কোনো আবার সম্পর্ক নাই, দুটোই আলাদা সাইট। হ্যাঁ, না ওইটা বলতেছি না, মানে ওই মানে জিমেল আইডিটা দিয়ে আমি আবার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করছি। আপনি ওইদিন বললেন না যে যেটা ব্যবহার করা ওটা দিয়ে আবার লিঙ্কডিন করা যাবে না। ভুল শুনেছেন আপনি, আমি এটা বলিনি। বলেছে একই জিমেল আইডি দিয়ে, যেটা দিয়ে আপনি লিঙ্কডইন আইডি আগে খুলেছেন, সেটা যদি কোনো কারণে ডিএক্টিভেট হয়ে যায়, সেম ইমেল দিয়ে আপনি আর লিঙ্কডইন আইডিটা খুলতে পারবেন না, সেটা বলেছি। ও, যদি এখন আমি অন্য জিমেল আইডি ব্যবহার করি, ওই জিমেল দিয়ে যদি আরো অন্য কিছু খোলা থাকে তাহলে সমস্যা হইব না, না? জি না।
যদি ওইটা দিয়ে আগে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট না হয়ে থাকে। না, লিডিং অ্যাকাউন্ট নাই। তো এখন তো এখানে আমি এটা ঢুকতে পারতেছি না কোনোভাবে, এখন কি আপনি এইগুলো ওটা জমা দিব? ডিএক্টিভেট করে দিলে আর ঢুকবেন কিভাবে? তা এখন নতুন করে খুলতে হইব? নতুন করে খোলেন। নতুন করে কিভাবে খুলবো ম্যাম? যেভাবে ক্লাসে দেখিয়েছি, ক্লাসে যেভাবে দেখিয়েছি একই প্রসেসে করবেন। ঠিক আছে? জি ম্যাম। জি। নাজমুল ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? জি ভালো আছি। ভালো। যে আমি জানতে চাচ্ছিলাম ম্যাম, যারা এই এক্সামে ফেল করবে তাদেরকে কি বাদ দেয়া হবে? না, বাদ দেওয়া হবে না। আচ্ছা। পাশ ফেল তো আপনি দেখবেন, অন্য কেউ দেখবে না তো। না, ওটা তো বুঝছি, মনে করেন যে এই যে এক্সাম নেওয়া হবে, তো ওটা দিয়ে কিরকম বিবেচনা করা হবে যারা ফেল করবে? ভাইয়া আমি তো বারবার বলছি এটা একটা সেলফ ইভালুয়েশন। আপনি এই বিগত 10টা ক্লাসে কি কি শিখেছেন নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনোয়ারুল হক। মনোয়ারুল হক। আচ্ছা, তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? যারা আজকে ক্লাসে আগে আগে লিভ নিয়েছে এটা একটা ভালো পানিশমেন্ট পাবে আজকে। আমি গ্রুপে একটা পোস্ট করছি, পোস্ট করার পর দেন হচ্ছে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছেন 82 ব্যাচ। স্ক্রিন শেয়ার করছি, দেখেন। দেখেন আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট করেছি। ঠিক আছে? এখানে কি লেখা আছে যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। ঠিক আছে, এখানে কিছু টার্ম আছে, যেমন টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, পিবিএন, সার, ব্যাকলিংক, এরকম কিছু টার্ম আছে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই টার্মগুলোর ফুল অ্যাব্রিভিয়েশন যেটা, বা ফুল সরি অ্যাব্রিভিয়েশন না, ইলাবোরেশন যেটা, সেটা ফাইন্ড আউট করবেন, খুঁজে বের করবেন। খুঁজে বের করে আমার এই পোস্টের কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে এটার মিনিংগুলো, একটা কমেন্টের মধ্যে পুরো মিনিংগুলো লিখে আপনারা এখানে কমেন্ট করবেন। আলাদাভাবে পোস্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে? আলাদাভাবে পোস্ট করবেন না, আমার এই পোস্টের কমেন্ট সেকশনে হচ্ছে আপনারা আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন। ঠিক আছে? তো এই শব্দগুলো যে বা অ্যাব্রিভিয়েশন গুলো যেগুলো আছে, টিএ, ডিএ, পিএ, টিএফ, এগুলোর তো অনেক রকম মিনিং হয়, তাই না? তো আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন যে টিএ মিনিং ইন এসইও, বা টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, ডিএ মিনিং ইন এসইও বা ডিজিটাল মার্কেটিং, এইভাবে হচ্ছে সার্চ করবেন। সার্চ করে দেন এগুলোর মিনিংগুলো ফাইন্ড আউট করে আমার এখানে কমেন্টে জমা দিবেন। আপনাদের টাইম হচ্ছে কালকে রাত 9টা পর্যন্ত। কালকে রাত 9টার মধ্যে হচ্ছে এগুলোর মিনিংগুলো বের করে কমেন্ট সেকশনে দিবেন। এখান থেকেও আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে? বোঝা গেছে কিনা? ইয়েস অথবা নো লিখে জানান দ্রুত।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, মিনিংগুলো ফাইন্ড আউট করে কমেন্ট সেকশনে দিয়ে দেন কাল রাত 9টা পর্যন্ত ইনশাল্লাহ। 9টার পরে আমি হচ্ছে পোস্ট আকারে আহ, এটার যে সঠিক যে উত্তরটা হবে সেটা আমি পোস্ট করে দিব। ঠিক আছে, তো যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। আর কারো কিছু জানার আছে কিনা? আর কারো কোনো কিছু জানার আছে, প্রশ্ন আছে কি? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। আপনাদের হচ্ছে নেক্সট এক্সাম, মিড টার্ম এক্সাম হচ্ছে সোমবার 6 তারিখ রাত 9টায়। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে আপনাদের এক্সাম হবে, পরবর্তী ক্লাস হবে নেক্সট বুধবারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। অ্যাটলিস্ট সবাই এক্সামটাতে বসেন। ঠিক আছে, নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবেন। পাশাপাশি হচ্ছে অনলাইন এক্সাম কিভাবে হয় সেটার সাথেও হচ্ছে আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ঠিক আছে, আর ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন সবাই। ওকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।